কোনো প্রজেক্ট চলবে আর কোনটা চলবে না কোম্পানিতে এই সিদ্ধান্তগুলো কিভাবে নেওয়া হয় প্রায়ই দেখা যায় পুরো ব্যাপারটা বেশ গোলমেল। তো আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই জটটাই খোলার চেষ্টা করব। দেখব কিভাবে এই এলোমেলো অবস্থা থেকে বেরিয়ে এসে কৌশলগতভাবে সঠিক প্রজেক্ট বেছে নেওয়া যায়। চলুন শুরুতেই একটা খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ভাবা যাক। আমরা তো প্রায় দেখি অনেক নামকরা সফল কোম্পানিও এমন সব প্রজেক্টে পয়সা ঢালে যা শেষ পর্যন্ত ফ্লপ করে। কিন্তু কেন এমনটা হয়? এর পেছনের কারণগুলো জানলে কিন্তু বেশ অবাক হতে হয়, আর সেগুলোই আমরা এখন এক এক করে দেখব। আসলে সমস্যাটা লুকিয়ে আছে প্রজেক্ট বাছাই করার পদ্ধতিতেই। মূলত তিনটে বড় কারণ প্রায় এই পুরো প্রক্রিয়াটাকে ভুল পথে নিয়ে যায়। চলুন তাহলে প্রথম কারণটা দিয়ে শুরু করা যাক। প্রথম সমস্যাটার নাম হলো ইমপ্লিমেন্টেশন গ্যাপ বা বাস্তবায়নের ফাঁক। মানেটা কি? ধরুন টপ ম্যানেজমেন্ট একটা দারুণ স্ট্র্যাটেজি বানালো, কিন্তু সেই স্ট্র্যাটেজিটা যখন নিচের স্তরের ম্যানেজারদের কাছে পৌঁছায়, মানে যারা আসল কাজটা করেন তাদের কাছে পৌঁছতে পৌঁছতে এর মূল উদ্দেশ্যটাই অনেক সময় হারিয়ে যায়। তখন কি হয়? বিভিন্ন ডিপার্টমেন্ট নিজেদের মতো করে প্রায়োরিটি ঠিক করে ফেলে আর শুরু হয় একটা গণ্ডগোল। দ্বিতীয় সমস্যাটা আরও জটিল, আর তা হল অর্গানাইজেশনাল পলিটিক্স বা সাংগঠনিক রাজনীতি। অনেক সময় দেখা যায় কোনো প্রভাবশালী ব্যক্তির ব্যক্তিগত পছন্দের প্রজেক্ট, যাকে পেট প্রজেক্টও বলা হয়, সেটাই কোম্পানির আসল লক্ষ্যের চেয়ে বেশি গুরুত্ব পেয়ে যাচ্ছে। এখানে কিন্তু ডেটা বা যুক্তির চেয়ে ব্যক্তিত্ব আর ক্ষমতার জোরেই সিদ্ধান্তগুলো নেওয়া হয়। আর ৩ নম্বর সমস্যাটা হলো আমাদের রিসোর্স বা সম্পদের অদক্ষ ব্যবহার। যখন একটা টিমকে একসঙ্গে অনেকগুলো প্রজেক্টে কাজ করতে দেওয়া হয়, তখন কোনো কাজই ঠিকমতো এগোয় না। বারবার কাজ শুরু করা আবার বন্ধ করা, এই করতে করতে দলের সদস্যরা তো ক্লান্ত হনই, প্রজেক্ট শেষ হতেও অনেক বেশি দেরি হয়ে যায়। ভাবছেন সমস্যাটা ঠিক কতটা বড়? শুনলে অবাক হবেন যে বেশিরভাগ কোম্পানিতেই প্রজেক্টের যে চাহিদা থাকে তা তাদের সামর্থ্যের চেয়ে প্রায় ৩ থেকে ৪ গুণ বেশি। আর এই অসম্ভব চাপের কারণেই শুরু হয় মাল্টিটাস্কিং আর অদক্ষতা। তাহলে এই বিশৃঙ্খলা থেকে বের হওয়ার উপায় কি? উপায় অবশ্যই আছে। সমাধানটা হলো একটা গোছানো সিস্টেম তৈরি করা। চলুন এখন সমস্যার কথা বাদ দিয়ে সমাধানের দিকে মন দেয়া যাক। এই সমাধানের নাম হলো প্রজেক্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট। আচ্ছা, এটাকে অনেকটা একটা ফিল্টারের মতো ভাবতে পারেন। এই সিস্টেমের মধ্যে দিয়ে কোম্পানি নিশ্চিত করে যে শুধুমাত্র সেই প্রজেক্টগুলোই ছাড়পত্র পাবে যেগুলো কোম্পানির বড় লক্ষ্যের সাথে সরাসরি যুক্ত, বাকিগুলো শুরুতেই বাদ। এই সিস্টেমটা চালু করার কিন্তু অনেকগুলো সুবিধা আছে। যেমন প্রজেক্ট বাছাইয়ে একটা শৃঙ্খলা আসে, আবেগের বশে বা রাজনীতির কারণে নয়, ডেটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়। আর সবচেয়ে বড় কথা কি জানেন? কোন প্রজেক্টটা আর চালানো উচিত না, সেই কঠিন সিদ্ধান্তটাও নেওয়া অনেক সহজ হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, কোন প্রজেক্টটা ভালো আর কোনটা নয় সেটা মূল্যায়ন করার উপায় কি? এর জন্য কিছু নির্দিষ্ট মানদণ্ড আর দারুণ কার্যকর কিছু পদ্ধতি আছে। চলুন সেগুলোই এবার জেনে নেওয়া যাক। দেখুন, যে কোনো প্রজেক্টকে বাপার জন্য মূলত দুটো চশমা দিয়ে দেখতে হয়। একটা হলো আর্থিক চশমা, মানে লাভ ক্ষতির হিসেব, কত তাড়াতাড়ি বিনিয়োগের টাকা উঠে আসবে, মোট লাভ কত হবে, এইসব। আর অন্যটা হলো অ-আর্থিক চশমা, মানে প্রজেক্টটা কি কোম্পানির দীর্ঘমেয়াদী পরিকল্পনার সাথে খাপ খাচ্ছে, এটা কি আমাদের মার্কেট শেয়ার বাড়াতে সাহায্য করবে। আসল কথাটা কি জানেন? শুধু টাকা পয়সার হিসাব দিয়ে সবকিছু মাপা যায় না। কারণ অনেক সময় একটা প্রজেক্ট হয়তো কাগজে কলমে খুব লাভজনক মনে হতে পারে, কিন্তু সেটা কোম্পানির মূল কৌশলের সাথে একদমই বেমানান। তাই দুটো দিক মিলিয়ে দেখাটা খুব জরুরি। এই সমস্যার একটা দারুণ সমাধান হলো মাল্টি ওয়েটেড স্কোরিং মডেল। এখানে কি করা হয় দেখুন, শুধু প্রজেক্টকে একটা স্কোর দেয়া হয় না, বরং কোম্পানির জন্য কোনটা কতটা গুরুত্বপূর্ণ সেটার উপর ভিত্তি করে প্রত্যেকটা মানদণ্ডকে একটা ওয়েট বা গুরুত্ব দেয়া হয়। যেমন এই টেবিলে দেখুন, শক্তিশালী বাজার সম্ভাবনাকে সবচেয়ে বেশি, মানে 40% গুরুত্ব দেওয়া হয়েছে। এরপর প্রত্যেকটা প্রজেক্টকে এই মানদণ্ডগুলোর উপর স্কোর দেওয়া হয়। সবশেষে ওয়েট আর স্কোর গুণ করে একটা মোট স্কোর বের করা হয়, যা একটা পরিষ্কার ছবি তুলে ধরে। এখানে আমরা দেখতে পাচ্ছি সব দিক মিলিয়ে প্রজেক্ট 3-এর স্কোর 7.1 সবচেয়ে বেশি। তার মানে এটাই সম্ভবত সেরা বিকল্প। একটা সফল কোম্পানির জন্য কিন্তু শুধু ভালো প্রজেক্ট বাছাই করলেই চলে না, প্রজেক্টগুলোর মধ্যে একটা ভারসাম্য রাখাও খুব জরুরি। বিষয়টা সহজে বোঝার জন্য একটা দারুণ কনসেপ্ট আছে। একে বলা হয় প্রজেক্ট জু বা প্রজেক্ট চিড়িয়াখানা। এই চিড়িয়াখানার প্রথম প্রাণী হল ব্রেড অ্যান্ড বাটার প্রজেক্ট। এগুলো খুব সাধারণ, ঝুঁকি কম আর ব্যবসাকে সচল রাখতে একেবারে অপরিহার্য। যেমন ধরুন, কোনো সফটওয়্যারের ছোটখাটো আপডেট করা, এগুলো ছাড়া কোম্পানি চলতেই পারবে না। দ্বিতীয় ধরনের প্রজেক্ট হল পার্লস বা মুক্তা। নাম শুনেই বোঝা যাচ্ছে এগুলোতে ঝুঁকি কম, কিন্তু রিটার্ন অনেক বেশি।
এগুলো হলো সেই সব সোনালী সুযোগ যা একটা কোম্পানিকে প্রতিযোগিতায় এক লাফে অনেকটা এগিয়ে দেয়। এরপর আসছে অয়েস্টার বা ঝিনুক। ঝিনুকের ভেতরে যেমন মুক্তা থাকতেও পারে নাও পারে, ঠিক তেমনি এগুলোতে ঝুঁকি অনেক বেশি, কিন্তু যদি সফল হয় তাহলে রিটার্নও বিশাল। এগুলো হলো বড় বাজি যা কোম্পানির ভবিষ্যৎটাই বদলে দিতে পারে। আর সবশেষে আছে হোয়াইট এলিফ্যান্ট বা সাদা হাতি। এই প্রজেক্টগুলো একসময় হয়তো খুব সম্ভাবনাময় ছিল, কিন্তু এখন এগুলো শুধু টাকা আর সময় নষ্ট করছে। বুদ্ধিমানের কাজ হলো যত তাড়াতাড়ি সম্ভব এগুলোকে চিনে বাদ দিয়ে দেওয়া। তো একজন লিডার কিভাবে ঠিক করবেন কোথায় কতটা রিসোর্স দেবেন? তারা হয়তো সিদ্ধান্ত নিতে পারেন যে কোম্পানির মোট সম্পদের 50% খরচ হবে স্ট্র্যাটেজিক প্রজেক্টে, 30% যাবে দৈনন্দিন পরিচালনগত কাজে, আর বাকি 20% খরচ হবে আইনি বা নিয়মকানুন সংক্রান্ত কাজে। এভাবে সম্পদ ভাগ করে দিলে বড় লক্ষ্যগুলোও পূরণ হয়, আবার রোজকার কাজও আটকে থাকে না। তাহলে আমরা দেখলাম কিভাবে প্রজেক্ট বাছাইয়ের এই এলোমেলো আর বিশৃঙ্খল প্রক্রিয়া থেকে বেরিয়ে এসে একটা গোছানো এবং কৌশলগত পদ্ধতিতে পৌঁছানো যায়। এই কথাটা কিন্তু খুব সত্যি। বেশিরভাগ প্রতিষ্ঠানের সমস্যাটাই হলো তারা ওই হোয়াইট এলিফ্যান্ট বা অলাভজনক প্রজেক্টগুলোকে আঁকড়ে ধরে বসে থাকে, আর পার্লস বা অয়েস্টারের মতো সম্ভাবনাময় প্রজেক্টে যথেষ্ট বিনিয়োগই করে না। তাহলে আজকের আলোচনার মূল বিষয়গুলো যদি একবারে সংক্ষেপে বলি, প্রথমেই যা করতে হবে তা হলো সমস্যাগুলো চিহ্নিত করা। তারপর পোর্টফোলিও ম্যানেজমেন্টের মতো একটা সিস্টেম চালু করতে হবে। এরপরে আর্থিক ও অআর্থিক উভয় দিক বিবেচনা করে প্রজেক্ট মূল্যায়ন করতে হবে। আর সবশেষে পোর্টফোলিওতে মুক্তা ও ঝিনুকের সংখ্যা বাড়িয়ে সাদা হাতিদের বিদায় দিয়ে একটা সঠিক ভারসাম্য বজায় রাখতে হবে। শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রইল। যে কোনো প্রতিষ্ঠানে কাজ করার সময় এটা ভেবে দেখাটা কিন্তু খুব জরুরি। কোন প্রজেক্টগুলো আসলে মুক্তার মতো মূল্যবান, আর কোনগুলো সাদা হাতির মতো শুধু সম্পদ নষ্ট করে চলেছে? এই উত্তরটা একবার খুঁজে বের করতে পারলেই হয়তো অনেক কিছু নতুন করে ভাবা সম্ভব হবে।